আকাশ ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা, বলবো না। তবে তুইও কিন্তু কোনো রকম মন খারাপ বা মুখ গোমরা করে থাকবি না বাড়িতে। তাহলে কিন্তু আমি বাড়ির সবাইকে বলে দেবো তোদের ব্যাপারে। মিথু দেখ, আমি আছি। বা কতদিন আমার সামনে এসব মন খারাপ কান্নাকাটি চলবে না। হুম? আচ্ছা, করবো না মন খারাপ, সব সময় হাসি খুশি থাকবো ভাইয়া। দ্যাটস লাইক এ গুড গার্ল। এবার একটা হাসি দে তো। মিথিলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে। মিথিলার মুখে হাসি দেখে আকাশও ঠোঁট চওড়া করে। মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে, দুই ভাই বোন একই জাতের, দুজনের কারো মনেই রসকস নেই। দুটোই কেমন রসকসীন মানব মানবী। এদিকে আমরা দুই ভাই বোন বেচারা ওই দুই রসকসীন ভাই বোনের প্রেমে পড়ে দুঃখে কষ্টে শুকিয়ে যাচ্ছি। তবুও তাদের হৃদয়ে একটু ভালোবাসা জন্মায় না। মিহুর রুম খালি পড়ে থাকে বিধায় ইফা আবার মিহুর রুমে শিফট হয়েছে। মেয়েটাও পড়েছে এক জ্বালায়। এক রুম থেকে এক রুমে তার জিনিসপত্র টানাটানি করতে তার বেহাল অবস্থা হচ্ছে দিন দিন। মিহুর পড়ার টেবিলে বসে সামনে একটা বই ছড়িয়ে সে চেয়ারে বসে আছে। মনোযোগ তার মোটেও বইয়ে নেই, মাথায় তার অন্য কিছু ঘুরছে। সকালের ঘটনা মস্তিষ্কে নাড়া দিতে তার রাগ দপদপ করে মাথায় উঠে যায়। পড়ার টেবিল ছেড়ে উঠে এসে আকাশের রুমের দিকে রওনা দেয়। আকাশের রুমের দরজা খোলাই ছিল। নক না করেই ও ঢুকে পড়ে। আজকাল বড্ড সাহস বেড়েছে ওর। কিভাবে নক না করেই ঢুকে পড়লো? হয়তো আকাশ ওকে প্রশ্রয় দিচ্ছে বলে ও এত অধিকার দেখানোর সাহস পাচ্ছে। রুমে ঢুকে দেখলো আকাশ বিছানার উপর বসে খুবই মনোযোগ দিয়ে ফোন স্ক্রল করে যাচ্ছে। ইফার মাথা যেন আরো গরম হলো। আকাশের কাছে গিয়ে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বিছানার উপর ঢিল মারেও। আকস্মিক কেউ হাত থেকে ফোন এভাবে নিয়ে ঢিল ছুড়ায় আকাশ হতভম্ব হয়ে পাশ ফিরে তাকালো। ইফাকে দেখেও অবাক হলো খানিকটা। বিছানা ছেড়ে উঠে ইফার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, ফোনটা এভাবে ছুঁড়ে মারলি কেন? ইফা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেশ করেছি। ফোনে কি করছিলেন আপনি? তোর সাহস দেখছি বেড়েছে। হ্যাঁ, আমার ফোন ঢিল মেরে আমাকে প্রশ্ন করছিস আবার? আকাশের কড়া কণ্ঠ শুনে ইফা একটুও দমল না, বরং দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, 100 বার প্রশ্ন করব। আমি প্রশ্ন করলে আপনি উত্তর দিতে বাধ্য। বলুন, ফোনে কি করছিলেন? আসছে, সে প্রশ্ন করলে আমার নাকি উত্তর দিতে বাধ্য। হ্যাঁ, তুই এবার আমার বউ নাকি প্রেমিকা যে তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য থাকিব? হ্যাঁ? ইফা এবার একটু দমে যায়, তবে রাগ তার মাথায় এখনো দপদপ করছে। আকাশের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমি আপনার বউ বা প্রেমিকা হতে যাব কেন? আমি আপনার বোন লাগি। বোন আপনাকে প্রশ্ন করেছে মানে উত্তর দিন। বোন শব্দটা আকাশের কর্ণপাত হতে ওর মাথায় রাগ উঠে যায়। এতক্ষণ মজা করে কথা বললেও বোন শব্দটা যেন ওর মাথায় তার ছেড়ে দিল। বোন মানে কি? এতদিন এই মেয়ের পিছনে ঘুরছে ওর ভাই হয়ে থাকার জন্যে? ও কি মিথিলার মতো নাকি সব মেনে নিবে? কোশ্চিন কালেও না। ইফার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই এবার কোন জন্মের বোন? একদম নিজেকে বোন দাবি করে মাথা গরম করাবি না আমায়, ঠিক আছে? পরে কিছু ঘটিয়ে ফেললে আমার দোষ দিতে পারবি না। আকাশের রাগ দেখে ইফা শান্ত হয়ে যায় কিছুটা। বিছানার উপর বসে কয়েকটা লম্বা শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মিহিসরে বলে, আপনি আর আমার স্কুলে যাবেন না। আকাশ নিজের রাগ দমন করে ইফার দিকে তাকিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কেন? যাবেন না বলছি, যাবেন না। এত কেন কেন করার কি আছে? কেন যাব না? কারণটা তো জানা লাগবে, না হলে আমি 100 বার যাব। ইফা মৃদু চেঁচিয়ে বলে, না, যাবেন না আপনি। কারণ? কারণ আমার বান্ধবীরা আপনাকে দেখে সুন্দর বলেছে, আপনাকে দেখে ক্রাশ খেয়েছে, আবার আমাকে বলেছে আপনার সাথে প্রেম করিয়ে দিতে। ইফার কথাগুলো শুনে আকাশ গোল গোল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ইফার দিকে। পরক্ষণে বাঁকা হেসে বলল, তো সুন্দরকে সুন্দর বলবো না? আমার মতো একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের উপর মেয়েরা ক্রাশ খাবে স্বাভাবিক। তুই এত রেগে আছিস কি কারণে? এখন এটা বলতো। মানে আপনি বুঝতে পারেননি আমি কেন রেগে আছি? আকাশ দুদিকে মাথা ঝাঁকায়, মানে সে বুঝতে পারেনি। ইফা সেটা দেখে চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ওরা আপনাকে সুন্দর কেন বলেছে, ক্রাশ কেন খেয়েছে আপনার উপর? এর জন্য রেগে আছিস? ইফা চুপ থাকে। ইফাকে চুপ থাকতে দেখে আকাশ ইফার পাশে বসে ওর দিকে ঝুঁকে বলে, তোর কোনো সুন্দরী বান্ধবী থাকলে আমার সাথে প্রেম করে দিতে পারিস। অনেকদিন তো সিঙ্গেল থাকলাম, আর কতদিন থাকবো? হুম, বল। আমার আবার প্রেম করার অনেক শখ, বুঝলি, কিন্তু প্রেমিকা পাই না। এখন তোর ছেলে যদি একটা প্রেমিকা পেয়ে যায় মন্দ হবে না। আকাশ কথাগুলো বলে হাসি হাসি মুখ করে ইফার দিকে তাকিয়ে রইল। কিন্তু ইফার দৃষ্টি দেখে পরক্ষণে তার হাসি ফুটো বেলুনের মতো ফুস করে চুপসে গেল। ইফা অগ্নিদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, খুব প্রেম করার শখ আপনার, তাই না? খুব শখ, কিন্তু আবার প্রেম করার কথা শুনতে রাখছিস কেন?
আর আর ইউ জেলাস? বল বল। কথাটা বলে আকাশ ভ্রু নাচায়। ইফা মুখ ফিরিয়ে বলে, আমি কেন জেলাস হব? আপনার প্রেম করার ইচ্ছে হচ্ছে, প্রেম করেন, আমার কি? তাহলে তোর একটা বান্ধবীকে জুটিয়ে দিস। পারবো না আমি, আপনি জুটিয়ে নিন পারলে। আহা, আবার রাখছিস কেন? মনে আনন্দ হচ্ছে তাই না, রাখছি। ইফা আকাশের পাশ থেকে উঠে দাঁড়ায়। গাল বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কেন জানি না ওর খুব কাঁদতে ইচ্ছা করছে। আকাশের মুখে অন্য কারো নামও সহ্য করতে পারছে না। সকালে বান্ধবীদের মুখেও আকাশের নাম সহ্য করতে পারেনি, রাগ লেগেছিল খুব। এখন আবার আকাশ শুরু করেছে। আকাশের মুখে অন্যদের কথা শুনে রাগের থেকে কষ্ট বেশি হলো বোধহয়। মাথা নিচু করে ও নীরবে অশ্রু ফেলে চলল। আকাশ এতক্ষণে উঠে দাঁড়ালো। ইফার সামনে গিয়ে ইফাকে পরখ করলো সতর্ক দৃষ্টিতে। ইফাকে কাঁদতে দেখে ওর ভিতরটা মোচড় দিয়ে উঠল। হাত বাড়িয়ে ইফার গাল দুহাতের ভিতর আগলে ধরে কিছুক্ষণ ইফার দিকে তাকিয়ে থেকে বলল, কয়েকবার প্রশ্ন করেছি, উত্তর পাইনি। শেষবার প্রশ্ন করব, উত্তর দিবি। তোর একটা উত্তরের উপর আমার থেকে চাওয়া চলে যাওয়া নির্ভর করে। ইফা আকাশের দিকে চোখ তুলে তাকালো। আকাশ কথাটুকু বলে কিছুক্ষণ নীরব থেকে করুণ স্বরে বলল, ভালোবাসিস আমায়? কণ্ঠস্বর যেন বলে দিচ্ছে আশানুরূপ কোনো উত্তর শুনতে চাচ্ছে। ওই কণ্ঠস্বর ভালোবাসা না পাওয়ার আকাঙ্ক্ষা করুণ দৃষ্টি ইফাকে যেন এলোমেলো করে দিল। ও তবুও কোনো রকমে আওড়ালো, জানি না আমি। আকাশ চোখ বন্ধ করে নিল। নিজের উপর রাগ লাগলো ওর। ওই হয়তো ব্যর্থ, ছেড়ে দিল ইফাকে। ইফাকে পাশ কাটিয়ে অন্যদিকে গিয়ে দাঁড়ালো। জোরে জোরে শ্বাস ফেলছে, যা ইফার শ্রবণ অবধি আসছে। ইফা চোখ তুলে আকাশের দিকে একবার তাকালো। উল্টো ঘুরে আছে ছেলেটা। চোখ ফিরিয়ে ঘুরে রুমের বাইরে চলে গেল। দরজার কার্নিশ বেয়ে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে হালকা স্বরে চেঁচিয়ে বলল, ভালোবাসি আপনাকে। কথাটা কোনো রকম বলে ইফা দ্রুত পা ফেলে চলে গেল ওখান থেকে। আকাশ তড়িৎ গতিতে পিছনে ঘুরলেও তার প্রেয়সীর মুখ আর দেখতে পেল না। তবে তার ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। আকাশ যাওয়ার পরে মিথিলা বসে বসে অঙ্ক করছিল। তখন ওর ফোনটা কর্কশ স্বর নিয়ে বেজে ওঠে। একবার রিং হয়ে কেটে যায়। পুনরায় ফোন আসতেও ফোনটা হাতে নিয়ে দেখে তুষারের ফোন। এত রাতে তুষারের ফোন দেখে অবাক হয় মিথিলা। ফোনটা ধরে লাউড স্পিকারে দিয়ে বইয়ের পাশে রেখে দিয়ে কথা বলতে থাকে। হ্যালো মিথিলা, জি ভাইয়া বলুন। কালকে দেখা করতে পারবে একটু? মিথিলার কপালে 3টা ভাঁজ ফেলে বলে, কোনো দরকার? ওরকমই। আচ্ছা, কোথায় দেখা করবেন? তোমাকে আমি কলেজ থেকে নিয়ে আসবো। মিথিলা কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখছি তাহলে। কি করছো এখন? ম্যাথ করছিলাম। আচ্ছা করো, তাহলে আমি আর বিরক্ত না করি। আচ্ছা। মিথিলা ফোন কেটে দিয়ে খাতার মধ্যে কলম চালাতেই পেছন থেকে কারো গম্ভীর রাগে ভরা কণ্ঠস্বর কানে ভেসে আসে। পিছনে মাথা ঘুরিয়ে তাকায় মিথিলা। ইয়াশ কপালে 3টা ভাঁজ ফেলে বুকে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ইয়াশকে নিজের রুমে দেখে অবাক, সাথে বিস্মিত হলো মিথিলা। ইয়াশ কখনো মিথিলার রুমে আসেনি, খুব বেশি দরকার ছাড়া। আজকে যে ইয়াশ খুব দরকার এসেছে মিথিলার মনে হলো না। মুখ খুলে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে ইয়াশ বলে উঠল, তুষারের সাথে তোর এত কিসের কথা? এখন দেখছি ফোনে আলো শুরু করে দিয়েছিস। তোকে আগে বলেছি না আমার বন্ধুর থেকে দূরে থাকবি? একটা কথা তোকে কতবার বলতে হয়? তোমাকেও একটা কথা কতবার বলতে হবে যে আমাকে এইসব না বলে তোমার বন্ধুকে এইসব বললে তোমার উপকার হতো? আমি তোমার বন্ধুকে ফোন দিতে যাইনি, সে দিয়েছে। তুই ধরেছিস কেন? ধরবে না কেন? কেউ ফোন দিলে আমি কেন ধরবো না? আমি না করলাম তাই ধরবি না। নেক্সট টাইম তুষার ফোন করলে ধরবি না। তুমি কে? তোমার কথা কেন শুনবো আমি? ইয়াশ অপমানিত বোধ করলো মিথিলার কথায়। তবে সেসবে পাত্তা না দিয়ে আবারও জিজ্ঞাসা করলো, তুষার তোকে দেখা করতে বললো কেন? আমি জানবো কি করে? তুই দেখা করবি ওর সাথে? করবো না কেন? দেখা করতে যখন বলেছে অবশ্যই দেখা করব। ইয়াশ রাগী স্বরে বলল, দেখা করবি না তুই? কেন করব না? আমি না করেছি তাই করবি না। একটু আগেও বললাম তুমি আমার কেউ না, সো তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা নিশ্চয়ই তোমার থেকে পারমিশন নিয়ে তারপর মিশবো না। সেটা আমি কার সাথে মিশবো না মিশবো বারণ করার জন্য আমার মা বাবা আছে। তোমার বারণ শুনতে আমি বাধ্য নই, সরি। আর এইভাবে আমাকে বিরক্ত না করলে খুশি হব। আমার পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে। আমি তোকে বিরক্ত করছি? ইয়াশের নিস্তব্ধ কণ্ঠস্বর। মিথিলাও কঠিন স্বরে বলল, হ্যাঁ বিরক্ত করছো, এখান থেকে চলে গেলে খুশি হব আমি। মিথিলা কথা বলতে ইয়াশ বিনা বাক্য ব্যয় করে রুম ত্যাগ করলো। মিথিলা ঘাড় ঘুরিয়ে ইয়াশের যাওয়া দেখলো নির্বাক হয়ে। পরদিন মিথিলার কলেজের সামনে ইয়াশকে দেখা গেল।
তুষার মিথিলার কলেজের সামনে এসে ইয়াশকে দেখে অবাক হলো না। ও ভেবেছিল ইয়াশ আসবে, ওর ভাবনাই সত্যি হলো, ইয়াশ এসেছে। তবু একটু অবাক হওয়ার নাটক করে ইয়াশের সামনে গিয়ে বলল, কি রে তুই তুই ভার্সিটি না গিয়ে এখানে কি করছিস? মিথিলাকে নিতে এসেছিলাম, কিন্তু তুই এখানে কি করছিস এই কলেজের সামনে? ইয়াশ সবটা জানা সত্ত্বেও অবাক হওয়ার নাটক করে বলল কথাটা। তুষার হাসি হাসি মুখে বলল, তুই বরং ভার্সিটি চলে যাইয়াস, মিথিলা তোর সাথে যাবে না। আসলে ওর সাথে আমার কিছু দরকার ছিল, তাই আমি ওকে আমার সাথে দেখা করতে বলেছি। তোর কি দরকার বলিস ওকে, আমি এখানে ওয়েট করব। তোর দরকার শেষ হলে আমি ওকে নিয়ে যাব। তুষার ইয়াশের কাছে গিয়ে ওর পিঠ চাপড় মেরে বলল, তোর কি আমাকে বিশ্বাস হয় না? এরকম কেন করছিস? এই যে তোর বোনকে আমার সাথে ছাড়তে চাচ্ছিস না, আমি কি তোর বোনকে গুম করে দিব নাকি? তার জন্য না আসলে? আসলে ইয়াশ কিছু বলতে যাবে, মিথিলা কলেজ থেকে বের হয়ে ওদের দুজনের সামনে এসে দাঁড়ায়। মিথিলাকে দেখে ইয়াশ থেমে যায়, তুষারের দিকে তাকিয়ে বলে, তোর কি দরকার বল ওকে। তুমি এখানে কি করছো? মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ইয়াশ স্বাভাবিক স্বরে বলে, তোকে নিতে এসেছে। আমায় নিতে এসেছো? কিন্তু কেন? কেন নিতে আসবো মানে? নিতে আসার জন্য কি কারণ লাগবে নাকি? হ্যাঁ লাগবে। মিথিলার কঠিন কণ্ঠস্বর সে পুনরায় বলে উঠল, যাই হোক, এত কষ্ট করে এসে তোমার লাভ হয়নি। আমি যাব না তোমার সাথে। আমার সাথে তুষার ভাইয়ার দরকারি কথা আছে, আমি তার সাথেই যাব। মিথিলার বলা শেষ হতেই তুষার বলল, হ্যাঁ, আর ইয়াস তুই চিন্তা করিস না, আমি মিথিলাকে বাড়ি পৌঁছে দিব। চলো মিথিলা, আর তুইও চলে যা। তুষার আর মিথিলা একসাথে উল্টো দিকের পথে চলে যায়। ইয়াশ পিছন থেকে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা তুষার যে পর্যন্ত দৃষ্টি অগোচর না হলো, ইয়াশ একই দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনার দিকে। কালকে রাতে ইফা সে ভালোবাসি আপনাকে কথাটা বলার পর থেকে মেয়েটা একবারও আর আকাশের সামনে আসেনি। স্কুলেও এসেছে ওর থেকে লুকিয়ে, সকালেও খাবার টেবিলে দেখেনি। এতটুকুতেই যেন ওর অবস্থা পাগল প্রায়, তাই তো তাড়াতাড়ি করে একেবারে ইফার স্কুলে চলে আসে। কিন্তু ইফার স্কুল ছুটি হতে এখনো 2 ঘন্টা বাকি। এত সময় সে মেয়েটাকে না দেখে থাকতে পারবে না। আকাশ এত চিন্তা ভাবনা না করে স্কুলের ভেতর ঢুকে গেল। ইফার কেমিস্ট্রি ক্লাস হচ্ছিল, যেটা বরাবরই ইফার কাছে বিরক্তিকর একটা সাবজেক্ট। তাই ক্লাসে মনোযোগ না দিয়ে চুপচাপ বেঞ্চের উপর মাথা রেখে চোখ বন্ধ করেছিল। পাশে ওর বান্ধবী মেঘা বসেছিল। হঠাৎ মেঘার নিচু স্বরে চেঁচানো শুনে ইফা চোখ খুলে মাথা তুলে মেঘার দিকে তাকিয়ে বলে, কি বললি? দেখ, ওটা তোর ওই কালকের ভাই না, মানে তোর চাচাতো ভাই। মেঘা জানালার পাশে বসেছিল, ইফা ওর পাশেই বসা। ইফা মাথাটা একটু এগিয়ে নিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখে সত্যি আকাশ। আকাশকে দেখে চোখ বড় বড় করে নেয়। এই ছেলে এখানে কি করছে? ইফা দেখ, প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাচ্ছে না তোর ভাই। ইফা তাকিয়ে দেখে সত্যি আকাশ সেদিকে যাচ্ছে। ইফা এবার কয়েকটা ঢোক গিলে, এই ছেলে প্রিন্সিপালের কাছে গিয়ে কি করবে? ওর নামে আবার কোনো বিচার টিচার দিবে না তো? কিন্তু কি নিয়ে বিচার দিবে? পড়ালেখা? তাতে ইফার সমস্যা নেই, কারণ প্রিন্সিপাল ওকে তো চিনেই না। তাই ইফার মস্তিষ্ককে কষ্ট না দিয়ে বেঞ্চের উপর আবারও মাথা রাখে। মেঘা ইফার দিকে তাকিয়ে বলে, তোর ভয় লাগছে না? ভয় লাগবে কেন? ইফার স্বাভাবিক কণ্ঠ। মেঘা অবাক হয়ে বলে, এই সত্যি তোর ভয় লাগছে না? তোর ভাই যদি প্রিন্সিপালের কাছে তোর নামে বিচার দেয়? তাতে কি হবে? বিচার দিলে দেখ। আরে আমরা এত ভালো ছাত্রী না যে প্রিন্সিপাল আমাদের চিনবে। এই স্কুলে ইফা নামের কোনো ছাত্রী আছে নাকি এটাও প্রিন্সিপাল জানে নাকি সন্দেহ। তাও ঠিক বলেছিস। মেঘা কিছুক্ষণ চুপ থেকে ইফার দিকে তাকিয়ে বলল, দোষ, একটা একটা কথা বলি। কি? তোর ওই ভাইটার উপরে না আমি ক্রাশ নামক বাসটা খাইয়া ফেলছি। তোর এই ভাইটার লগে আমার সেটিং করাইয়ে দিবি? ইফা চোখ খুলে তড়িৎ বেগে মাথা তুলে তাকায় মেঘার দিকে, যেন মেঘা কোনো অবাস্তব কথা বলে ফেলেছে। ইফা চোখ ছোট ছোট করে মেঘার দিকে তাকিয়ে রেগে যায়। মেঘা ইফাকে রাখতে দেখে বোকা বনে যায়। ইফা এভাবে হঠাৎ রাগলো কেন বুঝলো না ও। ইফা রেগে কিছু বলতে যাবে, তখন ক্লাসের স্যার ওর নাম ধরে ডেকে ওঠে। ইফা মেঘার থেকে দৃষ্টি সরিয়ে স্যারের দিকে তাকিয়ে বলে, জি স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, তোমার স্বামী এসেছে তোমাকে নিতে। স্বামী? হ্যাঁ। ক্লাসের সবাই কেমন ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ইফা খেয়াল করলো। স্যারও অবাক, সেও হয়তো বিশ্বাস করতে পারছে না ওর মতো একটা পুচকি মেয়ের বিয়ে হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, ইফা নিজেই অবাক, হতভম্ব, বিস্মিত। ওর আবার স্বামী কই থেকে আসলো? বিয়ে করলো কবেও? ইফার ভাবনা ছেদ ঘটে স্যারের ডাকে। ওয়েট করছে তোমার জন্য, যাও। আর ক্লাসে সবাই ডিস্টার্ব হচ্ছে তোমার জন্য।
ইফা পাশে তাকাতে দেখলো মেঘা ভাঙা হৃদয় নিয়ে করুণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওই দৃষ্টি দিয়ে যেন এটাই বুঝাতে চাইছে, এত বড় বেঈমান তুই, একমাত্র বেস্টিকে না জানিয়ে বিয়ে করে ফেললি, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। ইফা আপাতত এসবে পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে তার স্বামীকে দেখার জন্যে। বাইরে বেরিয়ে স্বামী কেন স্বামীর সহ খুঁজে পেল না। তাহলে কেউ কি ওর নাম নিয়ে ওর সাথে মজা করলো নাকি? ইফার আগে সামনে থাকা একটা ইট পা দিয়ে লাথি মারে, তখনই পাশে এসে আকাশ দাঁড়ায়। ইফার সাথে সাথে হাঁটতে থাকে। ইফা আকাশের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার স্বামী, তাই তো? ভবিষ্যৎ স্বামী। তো সেটা ভবিষ্যতে হবেন, এখনো হন নাই। তাহলে এখন এসব বলার মানে কি? ইফা হালকা চেঁচিয়ে বলল কথাটা। আকাশ মিটিমিটি হেসে বলল, তার মানে তুইও মানিস আমি তোর ভবিষ্যৎ স্বামী হব? ইফা থতমত খেয়ে বলে, না, ওই কথায় কথায় বলে ফেলেছি আর কি। আপনি কেন এসব বললেন? আপনি আমার স্বামী হন। এখন থেকে ক্লাসের সবাই আমাকে খেপাবে। খ্যাপারে খ্যাপাক, হ্যাঁ? স্বামীর জন্য এতটুকু সহ্য করতে পারবি না? কিসের স্বামী? বিয়ে কবে হলো আমাদের? স্বপ্নে হয়েছে কালকে। কই, আমি তো এমন কোনো কিছু স্বপ্নে দেখিনি। আরে আমি দেখছি আমাদের বিয়ে হচ্ছে, বুঝলি? তার মানে আমি তোর স্বামী। এখন থেকে স্বামীর যত্ন নিবি, খেয়াল রাখবি। বই গেছে আমার। দুজনে কথা বলতে বলতে গেটের বাহিরে চলে আসে। আকাশ একটা রিক্সা দাঁড় করায়। ইফাকে উঠতে বলে ও উঠে পড়ে। দুজন উঠতে রিক্সা চলতে শুরু করে। কিছুক্ষণ যেতে রিক্সা বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যেতে দেখে ইফা ভ্রুকুচকে প্রশ্ন করে, কোথায় যাচ্ছি আমরা? বাড়ির রাস্তা তো অন্যদিকে। আকাশ কিছু বলে না, ইফার দিকে তাকিয়ে হাসে শুধু। দেখ, আজকাল প্রায় দেখি মুখটা এরকম বোতা করে রাখিস, কারণটা কি? কি হয়েছে? নিশান ইয়াসের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। তমা ইয়াসকে পরখ করে বলে, ওই মেয়েটা আবার কিছু করেছে নাকি? এই মেয়েটা ওই মেয়েটা করবে না, ওর একটা নাম আছে, ওই নামে ডাকতে পারলে ডাকবি, না হলে ওর নামে কোনো কথা বলবি না। আমার কিছু হলে তুই মিথিলাকে কেন টানিস? আমার যা হয় সব ওর জন্যই হয়। ইয়াসের রাগী কণ্ঠের চেঁচিয়ে বলা কথাগুলো শুনে তমা মুখ ভেঙে উল্টো দিকে ঘুরে থাকে। রাব্বি ইয়াসকে শান্ত হতে বলে বলল, কিছু হয়নি আমার। কথাটা বলে ইয়াস উঠে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। নিশান আর রাব্বিও ওর পিছন পিছন আসে। ওদের পিছন পিছন তমাও বেরিয়ে আসে। তিনজন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ নিশান ইয়াসকে উদ্দেশ্য করে রাস্তার উপর দেখিয়ে বলে, ওটা মিথিলা না? ইয়াস তাকিয়ে দেখলো মিথিলা আর তুষার একটা ফুচকার দোকানের সামনে চেয়ারে বসে আছে। মিথিলার হাতে এক প্লেট ফুচকা দেখতে পেল। দুজন কিছু নিয়ে হাসাহাসি করছিল বেশ। হঠাৎ তুষার চামচ দিয়ে একটা ফুচকা তুলে মিথিলাকে খাইয়ে দেয়। ইয়াস সেটা দেখে হাত মুষ্টিবদ্ধ করে ওখানে না দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা ধরে। নিশান, রাব্বি আর তমাও ছুটে ওর পিছু পিছু। তমা তাচ্ছিল্য করে বলে ওঠে, বলছিলাম না এসব মেয়েরা দুদিন যেতে না যেতে আরেকটা ধরে। আজকে তো নিজের চোখে দেখলি, এর আগেও কতগুলো ছিল কে জানে। শাট আপ, ওর নামে কোনো বাজে কথা বলার রাইট তোর নেই। সে বলছে শুনে কথা বলবি, নাহলে ইয়াসু কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। অপরাহ্নর শেষের দিকে আকাশ আর ইফা বাড়ি ফিরল। আকাশ আজকে ইফাকে নিয়ে রিকশায় করে শহরের অলিগলি সবকিছুই ঘুরিয়ে নিয়ে এসেছে। মেয়েটাকে বড্ড খুশি দেখাচ্ছে, আজ যেন বহুদিন পর খাঁচাবন্দি পাখি ছাড়া পেয়ে ডানা ঝাপটিয়ে মুক্ত আকাশে উঠতে পারলে যেমন আনন্দ পায়, ইফাও আজকে আনন্দিত প্রফুল্লিত। ইফার ওই মুখ পানে চেয়েই যেন আকাশের পরাণ জুড়িয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটার ঠোঁটে এক চিলতে হাসি ফুটাতে পেরে আকাশও তৃপ্ত। পুরোটা সময় ইফা এক্সাইটমেন্টে আকাশের হাত আঁকড়ে ধরেছিল, যা আকাশও অনুভব করেছে বেশ। মিহু যখন ছিল তখন হুটহাট 3 বোন মিলে ঘুরতে যেত, তবুও সেটা ছিল অতর্কিতে। এখন মিহু চলে যাওয়ার পর মিথিলা বা ইফাকে একা কোথাও বেরি হতে দেওয়া হয় না। দুজনের গণ্ডি ওই স্কুল থেকে বাসা, আর বাসা অবধি থেকে স্কুল। আজকে অনেকদিন পর এভাবে ঘুরতে পেরে ইফার ঠোঁটের কোণা থেকে হাসির রেখা যেন সরছেই না। বাড়িতে আসতে ইফা আকাশকে রেখে নিজের রুমে চলে যায়। সারাদিন এত ঘোরাঘুরির পর সে এখন বড্ড ক্লান্ত, ফ্রেশ হওয়ার দরকার তার। আকাশও বিনা বাক্যে নিজের রুমে চলে যায়, সে নিজেও বড্ড ক্লান্ত। ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে যেতে ইয়াস বাড়িতে ঢুকে অবসন্ন শরীর নিয়ে। মোড়ের মাথায় বসে এতক্ষণ সে সিগারেট ফুঁকেছে। বাসায় ঢুকে একটা চেয়ার টেনে বসে রূপমা হককে উদ্দেশ্য করে এক গ্লাস পানি দিতে বলে। তিতলি হক এসে ইয়াসকে পানির গ্লাস দিয়ে যায়। যাওয়ার আগে ইয়াসের চোখ মুখ শুকনো দেখে বলে, কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? কেমন যেন বিধ্বস্ত লাগছে। কিছু হয়নি বর্মা, তুমি যাও। তিতলি হক কিয়ৎক্ষণ চুপ থেকে চলে যান। ইয়াস পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি গিলে ফেলে। গ্লাস খালি করে ফাঁকা গ্লাসটা সজোরে টেবিলের উপর রাখে। তুষারের মিথিলাকে খাইয়ে দেওয়ার দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসছে ওর।
মিথিলা থেকে তুষারের উপর ওর বেশি রাগ লাগছে। ওর বন্ধু ওর বোনের দিকে নজর দিচ্ছে। ইয়াশ রাগে ফুঁসতে থাকে। ওখানে বসে তিতলি হক পাশ দিয়ে যাচ্ছিলেন রান্নাঘরে। ইয়াশকে জোরে জোরে শ্বাস ফেলতে দেখে ওর দিকে এগিয়ে যায়, উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ইয়াশ? তোকে একদমই স্বাভাবিক ঠেকছে না আমার কাছে। কি হয়েছে বাবা, বল বড় মাকে। ইয়াশ চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস ফেলে তিতলি হকের দিকে তাকায়। কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, তোমার মেয়েকে একা একা বাড়ি থেকে বের হতে না করবে। রাস্তাঘাটে আজকাল বাইরের ছেলেদের নিয়ে ঘোরাফেরা করে সে। রাস্তাঘাটে ছেলেদের হাতে ফুচকা খায়। ইয়াশ কথাগুলো বলে দেরি না করে উঠে চলে যায় নিজের রুমে। তিতলি হক একই অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে নিজের মেয়ের নামে বলা কথাগুলো ভাবতে মেয়ের উপর রাগ সপ্তম আসমানে ছয়। এটাই বুঝি কারণ মিথিলার এতক্ষণ বাইরে থাকার। তিতলি হকের নাক কান গরম হয়ে ওঠে। ইয়াশ রুমে যাওয়ার একটু পরেই মিথিলা বাসায় ঢুকে। তুষার আজকে মিথিলাকে বেশ কয়েকটা জায়গায় ঘুরিয়েছে, যার দরুন মেজাজ তার একদম ফুরফুরে। হাসি মুখ নিয়ে সে বাড়িতে প্রবেশ করে। তিতলি হক তখন বসার রুমে বসেছিলেন সোফার উপর। মেয়েকে দেখে সে বসা থেকে মেয়েকে ডাক দেন। মিথিলা মায়ের ডাক শুনে পাশ ঘুরে তাকায়। তিতলি হক মিথিলাকে কাছে ডাকে। হঠাৎ মায়ের এমন ব্যবহার, চোখ মুখের ধরন দেখে ওর ভালো ঠেকলো না। আদিতেই কিছু আন্দাজ করে নিল। এমনিতে আজকে বাসায় আসতে দেরি হয়েছে, কিন্তু তিতলি হক জানতো ও তুষারের সাথে ছিল। তুষারই ফোন করে জানিয়েছিল। তাহলে এভাবে তাকিয়ে ওকে ডাকছে কেন? মিথিলা তিতলি হকের কাছে গিয়ে দাঁড়াতে তিতলি হক শক্ত ও ভারী কণ্ঠে প্রশ্ন করে, কোথায় ছিলি এতক্ষণ? মিথিলা মায়ের দিকে তাকিয়ে মিহিসরে উত্তর করে, তুষার ভাইয়ের সাথে ছিলাম। তুষারের কি অন্য কোনো কাজ নেই তোকে নিয়ে এতক্ষণ পড়ে থাকবে? তুষার বাদে কার সাথে ছিলি? তুষার ভাইয়ের সাথেই ছিলাম আম্মু। মিথ্যে বলবি না একদম মিথু। কোন ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরেছিস? মিথিলা অবাক বিস্মিত হয়ে তিতলি হকের দিকে তাকায়। তিতলি হক কি বলছে এসব কিছুই মাথায় ঢুকছে না। কোন ছেলে নিয়ে ঘুরছে ও? এতক্ষণ তো তুষারের সাথেই ছিল। মিথিলাকে নীরব দেখে তিতলি হক দাঁতে দাঁত চেপে হালকা স্বরে চেঁচিয়ে বলে, বল, কোন ছেলের সাথে ঘুরেছিস? কোন ছেলের সাথে রাস্তায় বসে বসে ফুচকা খেয়েছিস? আর তোর সাথে যদি তুষারই থাকতো তাহলে ইয়াশ নিশ্চয়ই বলতো না তুই বাইরের ছেলে নিয়ে ঘুরিস। মিথিলা এবার অবাকের শীর্ষে। মানে এসব ইয়াশোর মাকে বলেছে? নিজের বন্ধুকে বাইরের ছেলে বানিয়ে দিয়েছে। ছি! মিথিলা ঘৃণায় চোখ মুখ কুচকে নেয়। মিথিলাকে এবারও নীরব থাকতে দেখে তিতলি হক ধমক দিয়ে ওঠেন, কথা বলছিস না কেন? আমি ঠিক ছিলাম। তোর বাপকেও বলেছিলাম এই মেয়ে আমাদের মান সম্মান ডোবাবে, তাই করছে। ছি ছি, বাইরের ছেলেকে নিয়ে ঘুরছে, ফুচকা খাচ্ছে। তিতলি হকের ধমক শুনে মিথিলার অক্ষিদয়ে অশ্রুকণা জমে। অশ্রুসিক্ত নয়নে তিতলি হকের দিকে তাকিয়ে বলে, আম্মু সত্যি বলছি, আমি তুষার ভাইয়ের সাথেই ছিলাম। তুমি তুষার ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করো, উনি তো আমাকে মোড়ক দিয়ে এগিয়ে দিয়ে গেলেন। তিতলি হক এবার সজোরে মেয়ের গালে চর বসিয়ে দিলেন। রাগে তার শরীর কাঁপছে। কি থেকে কি করছে নিজেও বুঝতে পারছে না। মিথিলা গালে হাত দিয়ে মায়ের লাল হয়ে থাকা চোখের দিকে তাকায়। গাল বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে। মিথিলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। তিতলি হক সোফায় বসে পড়ে কপালে হাত দিয়ে আহাজারি করে বলতে থাকেন, সব আমার দোষ। আমি এই মেয়েকে মানুষ করতে পারিনি মানুষ করতে। ব্যর্থ আমি। এতক্ষণে বাড়ির অন্যরা নিচে নেমে এসেছে। ইয়াশ, ইফার, আকাশ বাদে 3 ভাই আজ সকাল সকাল বাড়ি এসেছিল। সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছিল। তিতলি হককে চিল্লাচিল্লি শুনে সবাই নিচে চলে আসলে। তিতলি হককে সোফায় বসে কপাল চাপড়াতে দেখে সবাই কপাল কুঁচকে নেয়। পাশে মিথিলাকে কাঁদতে দেখে রুকমা হক, আনোয়ারা হক মিথিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। মিথিলা কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে ছুটে যায়। মিথিলাকে যেতে দেখে সবাই এবার তিতলি হককে জেকে ধরেন কি হয়েছে জানার জন্য। তিতলি হক মিনহাজ হকের দিকে ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে সবটা বলেন। মিনহাজ হক মাথা নিচু করে নেন। মেয়েকে সেদিন এত বোঝানোর পরও মেয়ের এমন অধঃপতন সে কিছুতেই মানতে পারছে না। সেই সন্ধ্যায় মিথিলা রুমে ঢুকেছে, একবারও বের হয়নি, কেউ ডাকেওনি। রাতে খাওয়ার সময় আকাশ, ইফা, ছোট মা, মেজো মা ডাকতে এসেছিল। সবাইকে নিরাশ করে পাঠিয়ে দিয়েছে ও। খাটের সাথে পিঠ ঠেকিয়ে হাঁটুর উপর মাথা ঠেকিয়ে বসে আছে ও। আজকে খুব করে মিহুর কথা মনে পড়ছে। মিহু থাকলে হয়তো এরকম কিছুই হতো না। চোখ বেয়ে অবাধ্য ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। ইয়াসের প্রতি রাগ, ক্ষোভ থেকে এই কান্না। সে মোটেও মায়ের ব্যবহারে কাঁদছে না। ইয়াসের উপর রাগগুলো অশ্রু আকারে চোখ দিয়ে নির্গত হচ্ছে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হওয়ায় ও মাথা উঁচু করে তাকায়। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে কিছু না বলে আবারও মাথা নিচু করে নেয়। কেউ দরজায় একাধারে কড়া নেড়েই যাচ্ছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবার শব্দটা। মিথিলা বিরক্ত হয়ে বলল, এভাবে দরজা ঢোকাচ্ছ কেন? চলে যাও এখান থেকে। মিথিলার কথাগুলো বাইরের ব্যক্তিটি শ্রবণ অবধি গেল কিনা সন্দেহ। সে এখনো লাগাতার দরজায় কড়া নেড়ে যাচ্ছে। মিথিলার এবার রাগ হয়, রেগে চিল্লিয়ে বলে,
সমস্যা কি? বাংলা কথা বোঝো না? চলে যেতে বললাম তো। ওপাশ থেকে কোনো সারা শব্দ আসলো না, উল্টো কড়া নাড়ার আওয়াজ বাড়তে থাকলো। মিথিলা ভাবলো এরকম বেহায়া মানুষ ওদের বাড়িতে কে আছে, এতবার যেতে বলছে কিন্তু দেখো তাও কড়া নেড়ে যাচ্ছে কিভাবে। মিথিলার কারো নাম এই মুহূর্তে মাথায় আসলো না। রাগে বিরক্তিতে চোখ মুখ কুচকে ও উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে ইয়াস হুড়মুড়িয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিথিলা ইয়াসকে দেখে অবাক হলো। ইয়াসের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি করছো এখানে? চলে যাও। আর আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোমায়? যাও, বেরিয়ে যাও। ইয়াস দ্রুত গতিতে মিথিলার কাছে এসে রাগী স্বরে বলে, যাব না। কি করবি তুই? মিথিলা মুখ ঘুরিয়ে বলে, চলে যাও ভাইয়া, সহ্য হচ্ছে না তোমাকে আমার। বিরক্ত লাগছে, বুঝছো? ঘৃণা লাগছে। চলে যাও এখান থেকে। ইয়াস মিথিলার দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, এখন আমাকে সহ্য হবে কেন? এখন তো আমাকে বিরক্ত লাগবেই। তুষার আছে না এখন? তুষারকে খুব সহ্য হয়, তাই না? হ্যাঁ, সহ্য হয়। উনি অন্তত তোমার মতো মিথ্যেবাদী না। মিথিলা কথাটা বলেই মুখ ঘুরিয়ে নেয়। ইয়াসের চেহারাটায় তার দেখতে ইচ্ছা করছে না। তোকে বলেছিলাম তুষারের সাথে মিশবে না। মিশবো আমি, 100 বার মিশবো। তোমার কি তাতে? আমার কিছুই না, আমি তোকে বারণ করেছি, তাই মিশবে না। 100 বার মিশবো, 1000 বার মিশবো। তোমার বারণ শুনতে বাধ্য নই আমি। কথাটা শেষ হতে গাল বরাবর একটা চড় পড়লো। মিথিলা গালে হাত রেখে পিটপিট করে ইয়াসের দিকে তাকালো। গাল মনে হয় জ্বলে যাচ্ছে, চোখের কোনায় নোনা জল জমেছে। পল্লব ফেলতে তা গড়িয়ে পড়তেও সময় নিল না। মিথিলা অশ্রুসিক্ত নয়ন নিয়ে তাকিয়ে আছে ইয়াসের পানে। ইয়াস মিথিলার দিকে তাকিয়ে মিথিলার হাত ওর গাল থেকে সরিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, বেশি ব্যথা পেয়েছিস? আমি মারতে চাইনি মিথিলা, বিশ্বাস কর, মারতে চাইনি। রাগের মাথায় মেরে ফেলেছে। বেশি ব্যথা পেয়েছিস? ইয়াস মিথিলার গাল হাতিয়ে উদ্বিগ্ন গলায় কথাগুলো বিলাপ করলো। মিথিলা শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ইয়াসের দিকে তাকিয়ে বলল, ব্যথা পাইনি। তোমার হাতের চড় খাওয়া তো আমার অভ্যেস আছে। ইয়াস কিছু বলল না, সে মিথিলার গাল দেখতে ব্যস্ত। মিথিলা এবার ইয়াসের থেকে সরে আসে। ইয়াসের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, কি চাও তুমি? বলো না কি চাও। তুমি না আমাকে ভালোবাসো না, আর না আমাকে অন্য ছেলের সাথে মিশতে দিচ্ছ। কেন করছো তুমি এমনটা? কি চাও বলো আমায়। ইয়াস করুণ দৃষ্টি নিক্ষেপ করে মিথিলার দিকে তাকালো। মিথিলার নিকটে গিয়ে ওর দুগালে হাত রেখে কণ্ঠে পরিবর্তন এনে কোমল কণ্ঠে বলল, কি চাই আমি নিজেও জানি না। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে সহ্য হয় না, রাগ লাগে। রাগের বসে বড় মাকে এসব কথা বলে ফেলেছে। তোকে কতবার বারণ করেছে বলতো, তুষারের সাথে মিশবি না। বারণ কেন শুনিস না তুই? ও তোকে আমার থেকে কেড়ে নেবে মিথিলা, কেড়ে নেবে আমার থেকে। ইয়াসের কণ্ঠ নরম, কিছু হারিয়ে যাওয়ার ভয় সেই কণ্ঠে। মিথিলা তাকিয়েছিল ইয়াসের দিকে। ইয়াসের চোখে ওর চোখ পড়তে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেয় ও। ইয়াস আহত দৃষ্টিতে তাকায় ঘুরিয়ে নেওয়া মুখটার দিকে। মাঝখানে কেটে গেছে একটি সপ্তাহ। সেদিন দুটো চড় খাওয়ার পর মিথিলার হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল। সারা রাত সে জ্বরে কাতরায়, কিন্তু দেখার মতো কেউ নেই। পরদিন সকাল পেরিয়ে ঘড়ির কাঁটা 12টা ছিল, তবুও মিথিলার নিচে নামার নাম নেই। তিতলি হকি সবাইকে বলেছিলেন ওকে না ডাকতে, যখন ইচ্ছে একাই নিচে নামবে, এত আদিক্ষেতা করার কিছুই নেই। এখন তিতলি হকেরই চিন্তা হচ্ছে। মিহু ইয়াস দুজন বাড়ির বড় ছেলে মেয়ে হওয়ায় একসঙ্গে বেড়ে ওঠে দুজনাই। সবার বেশ আদরেরও ছিল। তিতলি হকের ছেলে নেই বলে আকাশ আর ইয়াসকে তিনি তার মেয়েদের তুলনায় কম ভালোবাসেন না। আকাশের তুলনায় ইয়াসকে সে খানিকটা বেশি ভালোবাসে বলতে গেলে। ছেলের কথা শুনে সে মেয়ের প্রতি কোনো অন্যায় করছে না তো? হঠাৎ তার মনে প্রশ্নটা খেলা করে যায়, কিন্তু ইয়াসি বা মিথিলার নামে এসব কথা বলতে যাবে কেন? মিথিলা যদি না করে, তবে কি তার মেয়ের কথা শুনে তুষারের কাছে ফোন করা উচিত ছিল? কিন্তু সেই বা কি করবে? ইয়াসের সেসব কথা বলার পর থেকে তিতলি হকের মাথায় রাগ উঠে গিয়েছিল। মেয়ে আসতে মেয়ের কোনো কথা না শুনে রাগ ছেড়ে ফেলেছিল। রাতটাও তার শান্তিতে যায়নি সেদিন। মেয়ের কথা ভাবতে ভাবতে নির্ঘুম তার রাত পার হয়েছিল। হাজারখানেক প্রশ্ন সে মাথায় নিয়ে মিথিলার রুমের দরজার সামনে দাঁড়ান। দরজা ভিতর থেকে বন্ধ করা। তিতলি হক কয়েকবার কড়া নেড়ে মিথিলাকে ডাকে, কিন্তু সারা শব্দ আসে না। মিনিট খানেক এভাবে যেতে যখন মিথিলা দরজা খুলল না, তিতলি হকের হঠাৎ ভয় গলা শুকিয়ে আসলো। তার মেয়েটার কিছু হলো না তো আবার? তিতলি হক কিছুটা দৌড়ের সহিত নিজের রুমের দিকে ছুটল। আজকে বাড়ির 3 ভাইয়ের কেউই কাজে যায়নি। তিতলি হক রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে ক্রন্দনরত স্বরে বলে, শোনো না, মিঠু দরজা খুলছে না। কতক্ষণ ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। আমার মেয়েটার কিছু হলো না তো? তুমি একটু দেখো না। এখনো তো চিন্তা করছে কেন? কালকে মেয়েটাকে মারার সময় তো এত সব কিছুই ভাবনি। মিনহাজ হক বিছানা ছেড়ে উঠতে উঠতে বলেন। তিতলি হক ফুপিয়ে ওঠেন, স্বামীর দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকেন মাত্র। মিনহাজ হক তটস্থ হয়ে মেয়ের রুমের সামনে গিয়ে দরজা থাকিয়ে ওকে ডাকতে থাকে, কিন্তু মিথিলা সারা শব্দ দেয় না।
ওনাদের অট্টরব শুনে বাড়ির বাকিরাও মিথিলার রুমের সামনে চলে এসেছে। সবাই কি হয়েছে জিজ্ঞাসা করতে তিতলি হক সবটা বলে হুহু করে কেঁদে দেন। ইয়াস মিনহাজ হককে দিকে তাকিয়ে বলেন, ভোর বাবা, দরজা ভাঙা দরকার আমাদের। মিনহাজ হক আর কোনো উপায় না দেখে ইয়াসের কথা শুনে মাথা নাড়িয়ে সায় দেয়। আকাশ আর ইয়াস মিলে দরজা ভেঙে ফেলে। ইয়াস আর আকাশ রুমের মধ্যে ঢুকতে দেখে মিথিলা কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। শীতে কাঁপছে মেয়েটা, দূর থেকে স্পষ্ট বোঝা গেল। ইয়াস শুধু তাকিয়ে মিথিলার অবস্থা দেখে গেল। ততক্ষণে বাইরে সবাই রুমে ঢুকে পড়েছে। তিতলি হক মেয়ের কাছে গিয়ে ওর পাশে বসে পড়েন। মেয়ের অবস্থা দেখে কান্নার বেগ তার আরও বেড়ে যায়। কপালে হাত ছুঁয়ে দেখেন জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। তিতলি হক মিথিলার হাত ধরে ডাকতে থাকে ব্যস্ত গলায়। মিথিলার কান অবধি সব শব্দই ঝাপসা হয়ে ঢুকছিল, কিন্তু কাল সেই দুপুর থেকে কিছু না খাওয়ার দরুন দুর্বলতার কারণে তার চোখের পাতা দুটো যেন ভারী হয়ে আছে। কিছুতেই চেষ্টা করেও খুলতে পারল না, ওভাবেই শুয়ে রইল, নড়ার শক্তিটুকু যেন পাচ্ছে না। রুকমা হক, আনোয়ারা হকও মিথিলার এই অবস্থা দেখে চোখের জল ফেলছেন। মিনহাজ হক, মইনুল হক আর ইকবাল হক ঘরের এক কোণে মেয়ের অবস্থা দেখে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। মেয়ের এমন করুণ অবস্থা দেখে তাদের বুকটাও ছিঁড়ে যাচ্ছে। ইয়াস এবার ধীর পায়ে এগিয়ে যায় মিথিলার দিকে। মিথিলার অন্য সাইডে বিছানা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে। অপলক মিথিলার দিকে তাকিয়ে ওর গাল স্পর্শ করতে আতকে ওঠে। মেয়েটা এই জ্বর নিয়ে সারা রাত কিভাবে ছিল ভাবতেই তার ভয় হয়। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলে মিথিলার শুকনো বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে মিনহাজ হককে উদ্দেশ্য করে বলে ওঠে, ভোর বাবা, ওকে হসপিটালে নিতে হবে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, সেন্স নেই ওর। ইয়াস কথাটা বলে কারো তোয়াক্কা না করে মিথিলাকে বিছানা থেকে উঠে কোলে তুলে নেয়। আকাশকে গাড়ি ঠিক করতে বলেও মিথিলাকে নিয়ে নিচে নামে। বাড়ির বাইরে আসতে দেখে একটা সিএনজি দাঁড় করিয়েছে আকাশ। মিথিলাকে নিয়ে গাড়িতে উঠেও তিতলি হক আর মিনহাজ হক এসেও গাড়িতে বসে পড়েন। বাকি সবাইকে বাড়িতে থাকতে বলেন মিনহাজ হক। সারাটা রাস্তা ইয়াস মিথিলার হাত আঁকড়ে ধরেছিল। নিজের উপর গিল্টি ফিল হচ্ছে। মিথিলার এই অবস্থার জন্যে তো সেই দায়ী। তিতলি হক মেয়ের অন্য হাত ধরে সমান তালে কেঁদে যাচ্ছিলেন। তার মনে হচ্ছিল যেন তার জন্যই মেয়ের এই অবস্থা। কালকের ব্যবহারের জন্য নিজের উপর তার রাগ লাগছে। এদিকে মিনহাজ হক মর্মাহত দৃষ্টিতে তাকিয়ে আছেন তার আদরের মেয়ের মুখের দিকে। তার অলৌকিক ক্ষমতা থাকলে হয়তো মেয়েকে তার অলৌকিক ক্ষমতা দিয়ে সুস্থ বানিয়ে দিতেন। হসপিটালে ডাক্তারের কাছে নিতে ডাক্তার মিথিলাকে দেখে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। মিথিলাকে দেখে ইয়াসদের কাছে গিয়ে বলেন, দুর্বলতার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল, জ্বরের মাত্রাও বেশি, ওষুধ দিচ্ছি, আশা রাখছি ঠিক হয়ে যাবে। সেদিন রাতেই মিথিলাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর থেকে তিতলি হক মেয়ের সাথে সারাক্ষণ থাকেন। মেয়ের খেয়াল রাখায় একটুও হেলা করছেন না তিনি। আজ 7 দিন হতে চলল মিথিলা ঘরবন্দি, মানে 7 দিন সে জ্বরে ভুগে ঘরের ওই বিছানায় শুয়েছিল। তার যাবতীয় জিনিসের ব্যবস্থা ঘরের মধ্যে করা হয়েছিল। 3 বেলা তিতলি হক এসে খাইয়ে দিয়ে গেছে। রুকমা হক, আনোয়ারা হক, ইফা সবাই এসে তার সাথে গল্প করত বসে বসে, যাতেও একা একা বোরিং ফিল না করে। মাঝে মাঝে মিনহাজ হক, ইকবাল হক আর মইনুল হকও কাজ ছেড়ে এসে ওর সাথে ঘন্টাখানেক সময় নিয়ে গল্প করে যেত। মাঝে মাঝে একা থাকলে পরিবারের সবার এত কেয়ার দেখে তার চোখ ভিজে উঠত। আজকে মিথিলা ঘর থেকে বেরিয়েছে, জ্বর নেই, আর হালকা যেটুকু আছে ওটা মিথিলাকে কাবু করতে পারবে না, তাই সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তিতলি হক এটা দেখে ওকে এক ধমক দিয়ে বসিয়ে দেন। জ্বর কমতে না কমতে সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াচ্ছে মেয়ে। তিতলি হকের বকবক শুনে মিথিলা বসার ঘরে বসে টিভি অন করে দেয়। পাশ দিয়ে মিহু যাচ্ছিল, মিথিলাকে দেখে এগিয়ে এসে ওর কপালে হাত ছুঁয়ে বলে, জ্বর তো কমে গেছে, এখন কেমন লাগছে মনে? ভালো লাগছে আপু, আমি এখন একদম চাকা। মিহু এসেছে মিথিলার অসুস্থতার খবর শুনে, তাও 2 দিন হলো এসেছে। রাফসান মিহুকে রেখে পরদিন চলে গেছে। মিহু বোনের কথা শুনে হাসি মনে রান্নাঘরের দিকে চলে যায়। মিহু যেতে মিথিলা টিভি দেখায় ব্যস্ত হয়। হঠাৎ কপালের গালে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে টিভি থেকে দৃষ্টি ঘুরিয়ে মিথিলা পাশ ঘুরে তাকায়। ইয়াস দাঁড়িয়ে আছে। ইয়াস মিথিলাকে প্রশ্ন করে, শরীর কেমন এখন? কথা বলছিস না কেন? মিথিলা প্রশ্নের উত্তর করে না, মুখ ঘুরিয়ে নেয়। মিথিলা অসুস্থ হওয়ার পর ইয়াসও কম খেয়াল রাখেনি। 3 বেলা সে ভাত খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা এসব জিজ্ঞাসা না করা পর্যন্ত হয়তো ইয়াসের পেটের খাবার হজম হতো না। এই 1 সপ্তাহে মিথিলা একবারও ইয়াসের সাথে কথা বলেনি, ভুলেও ইয়াসের কথায় মুখ খুলেনি সে। যা উত্তর সব তিতলি হকি দিত। মিথিলা কথা বলতো না বিধায় ইয়াসও মিথিলা যাতে বিরক্ত না হয় সেজন্য ও কথা বলা ছেড়ে দিয়েছিল। আজকে আবার হঠাৎ মুখ খুলেছে, তবুও মিথিলা কথা বলবে না। ইয়াসের প্রতি এক প্রকার রাগ থেকে তার ব্যবহার এতটা কঠোর। মিথিলাকে নীরব থেকে ইয়াস পুনরায় প্রশ্ন করে, ওই মিথিলা ওষুধ দিতে এসেছিলাম। মিথিলা কিছু না বলে উঠে নিজের রুমে চলে যায়। ইয়াস মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে হতাশ শ্বাস ছাড়ে। 7-8টা দিন ধরে মেয়েটার সাথে কথা বলছে না, মুখে কুলু পেটে বসে আছে। তিতলি হকের ডাক পড়তেও মিথিলার থেকে দৃষ্টি ঘুরিয়ে তিতলি হকের ডাকে সাড়া দিয়ে সেদিকে চলে যায়।
ঘরে এসে মিথিলা বিছানায় শুয়ে কানে ইয়ারফোন গুজে ফোনে গান ছেড়ে গান শুনতে থাকে। আজকাল তার নিজের উপর প্রচুর বিরক্ত লাগে। আশেপাশের সবকিছুই বিরক্ত হয়ে উঠেছে ওর কাছে। কেমন যেন অন্যরকম হয়ে গেছে সবকিছু। আগে এরকম ছিল না। হঠাৎ মনে হলো ও নিজেও তো আগে এরকম ছিল না। হাসি খুশি পাগলি একটা মেয়ে ছিল। ওর সেই মুখের হাসি এখন আর নেই, পাগলামো ভাবটা নেই। সব কেমন যেন হারিয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে ওর জীবন থেকে। মিথিলা চোখ বন্ধ করে নেয়। গান শুনে গানের প্রতিটা লাইন অনুভব করতে থাকে। হঠাৎ কান থেকে ইয়ারফোন কেউ টান মেরে খুলে নিতে চোখ খুলে তাকায় মিথিলা। তুষারকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠে পাশ থেকে গায়ে ওড়না জড়িয়ে বলে, আপনি? কি অবস্থা এখন? মিথিলার অসুস্থতার খবর শুনে তুষার দুদিন এসে ওকে দেখে গেছে। প্রথম দুদিন আগে ফোন করে এসেছে, আজকে পুরো অজানা। হুট করেই এসে পড়েছে। মিথিলা পিটপিট চোখে তাকিয়ে থাকে তুষারের দিকে। এইভাবে তাকিয়ে আছো কেন? জ্বর কমেছে? কেমন আছো এখন? মিথিলা স্বাভাবিক হয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, জ্বরও কমে গেছে, সব ঠিকঠাক এখন। সত্যি সব ঠিকঠাক? সত্যি? তুষারের ভারী কণ্ঠ। মিথিলা তুষারের মুখের দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলে, আমাকে দেখে কি খারাপ আছি মনে হচ্ছে? আমাদের সম্পর্কটা কি মিথিলা? বন্ধুত্ব, রাইট? ইউনো, বন্ধুত্ব এমন হওয়া উচিত যার কাছে নির্দ্বিধায় সব কিছু খুলে বলা যায়। কোনো কিছু বলতে গেলে দ্বিধায় ভুগতে হয় না, চাইলেই মনে সব উগরে ফেলা যায় তার কাছে। সেখানে তুমি আমাকে কিছু বলতে দ্বিধায় ভুগো, তাহলে কি আমি ধরে নিব তুমি আমাকে বন্ধু ভাবতে পারোনি এখনো? মিথিলা মাথা নিচু করে আছে। বন্ধু শব্দটা শুনলে সে দুর্বল হয়ে পড়ে। স্কুল লাইফে বা কলেজ লাইফে ওর এমন কোনো বন্ধু আজ পর্যন্ত হয়নি। যারা ছিল সবাই প্রয়োজন শেষে তো ভুলে গেছে। এখনো মিথিলার কোনো বন্ধু নেই বলতে গেলে। কলেজে যায়, চুপচাপ থাকে, কারোর সাথে কথাও বলে না বেশি। কলেজ ছুটি হলে আবারও বাসায় ফিরে আসে। এসব বন্ধু বান্ধব তারও আর ভালো লাগে না এখন। আগে প্রচুর অন্যদের বন্ধুত্ব দেখে হিংসে লাগতো। ওদের মতো কোনো বন্ধুত্ব ওরও থাকতে পারতো, কিন্তু এখন আর হিংসে টিংসে আসে না ওর। মিথিলা মুখ তুলে তুষারের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ ছেলেটাকে নিরিখ করে মৃদু হাসলো। ছেলেটা বন্ধু হিসেবে মন্দ না, নির্দ্বিধায় মনের সব কথা শেয়ার করা যায়। ভালো নেই আমি। মিথিলার ভাঙা কণ্ঠ। তুষার রাগ দেখিয়ে বলে, সে তো দেখতেই পাচ্ছি, ছেঁকা খেয়ে শুয়ে শুয়ে এখন বিরহের গান শুনছো। আমার বন্ধু বেচারা তোমাকে কি এমন ছেঁকা দিল বলো তো? 1 মাস হলো না তুমি বিরহে বিরহে শুকিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছ। এভাবে বলছেন কেন? আমি মোটেও শুটকি মাছ শোনো হইনি। সে তো দেখতেই পাচ্ছি। মিথিলা ঠোঁট উল্টে তাকায় তুষারের পানে। তুষার মুচকি এসে মিথিলার মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, দেখো যা হবে ভালোই হবে। মিথিলা ঠোঁট প্রসারিত করে হাসে। তুষার মিথিলার মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে একটা চকলেট বের করে ওর দিকে বাড়িয়ে দিল। মিথিলা খুশি হয়ে চকলেটটা হাত বাড়িয়ে নিয়ে তখনই খাওয়া শুরু করে। তুষার মিথিলার কাণ্ড কারখানা দেখে হেসে ফেলে। এতটুকুতে এত খুশি? খুব খুশি। দরজার কাছে দাঁড়িয়ে ইয়াস সবটাই দেখলো। তিতলি হক ওকে মিথিলার ঔষধ আনতে পাঠিয়েছিলেন ফুরিয়ে গেছে বলে। ইয়াস ঔষধ এনে মিথিলার রুমে দিতে এসেছিল। তুষার আর মিথিলাকে একসাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে দরজার সামনেই থেমে যায়। বুকটা ধক করে উঠে চোখ বন্ধ করে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে চরণ বাড়ায় চলে যাওয়ার জন্যে। এখানে আর কয়েক সেকেন্ড থাকলে তার মাথায় রাগ উঠে যাবে। পরে তুষারের সাথেও বাজে কোনো ব্যবহার করে ফেলতে পারে, তাই ও এখান থেকে প্রস্থান করায় ঠিক মনে করলো। এক পা ফেলতেই পিছন থেকে কেউ বলে ওঠে, এইভাবে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে কি দেখছো ভিতরে? কারো কণ্ঠস্বর শুনে ইয়াস পিছনে ঘুরে তাকায়। নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে ইয়াস ভাবান্তরহীন তাকিয়ে থাকে। ও জানতো নীলা আসবে আজকে। নাবিল হয়তো এসেছে ওর সাথে। নীলা এখানে থাকবে ভার্সিটির অ্যাডমিশন অবধি। অ্যাডমিশন শেষ হলে ভার্সিটিতে টিকলে হোস্টেলে উঠে যাবে। ইয়াসকে চুপ দেখে নীলা গিয়ে ইয়াসের পাশে দাঁড়ায়। পুনরায় প্রশ্ন করে, এখানে কি করছো? মিথিলা মেডিসিনগুলো। তো ওষুধ না দিয়ে এভাবে উকি মারছিলে কেন? ইয়াস ভ্রু কুচকে নেয়। এবার সে কোথায় উকি মারছিল? সে তো দাঁড়িয়েছিল শুধু। বাইরে দুজনের কথোপকথন শুনে তুষার দরজার দিকে এগিয়ে যায়। ইয়াস আর নীলাকে দেখে বলে ওঠে, কি রে তুই এখানে? মিস পেতনি আপনি? একদম পেতনি বলবে না, মাত্রই আসলাম, মেজাজ খারাপ করতে চাচ্ছি না। তুষার ইয়াসকে উদ্দেশ্য করে বলে, কিছু বলতে আসছিলি? মিথিলা মেডিসিনগুলো। ভিতরে না এসে মেডিসিনগুলো না দিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর ভাব চক্কর আজকাল বুঝি না। না, তোরা কথা বলছিলি তাই ঢুকিনি।
এই আমরা কি স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা যে তুই আমাদের প্রাইভেসি দিচ্ছিলি? ইয়াশ আর কিছু বলার মতো খুঁজে পায় না। মিথিলার রুমে ঢুকে ইয়াশের পিছন পিছন তুষার আর নীলা ঢুকে। মিথিলা চকলেট খাচ্ছিল, ইয়াশ গিয়ে ওর পাশে দাঁড়ায়। মিথিলা একবার চোখ তুলে ইয়াশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে পুনরায় চকলেট খাওয়ায় মন দেয়। ইয়াশ মেডিসিনগুলো মিথিলার পাশে রেখে ভাবলেশীন বলে, সকালে দেখলাম জ্বর আছে তোর শরীরে, মেডিসিনগুলো খেয়ে নিস দুপুরে। জ্বর আছে মানে? তুই না বললে জ্বর নেই? মিথিলা, তুমি আমার থেকে কথা লুকাচ্ছ? তুষার ব্যস্ত গলায় কথাগুলো বলে মিথিলার কাছে এসে কপালে হাত ছুঁয়ে জ্বরের পরিমাণটা দেখে। মিথিলা বিস্মিত হয়ে তুষারের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। নীলার অবস্থাও একই। নীলাও তুষারকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তুষার মিথিলার কপাল ছুঁয়ে তাপমাত্রা কম দেখে ইয়াশের দিকে তাকিয়ে বলে, এত টেনশন করিস না, কমে গেছে জ্বর। তুই থাকতে আমাকে টেনশন করতে দিচ্ছিস কই? ইয়াশ কথাটা বলে তুষারের পানে তাকিয়ে মৃদু হেসে বলে, যার সময় আমার সাথে একটু দেখা কর, কথা আছে তোর সাথে। ইয়াশ রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশের চলে যাওয়ায় তুষার শ্বাস ফেলে। নীলা তুষারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, যেমন অদ্ভুত মানুষ তেমন অদ্ভুত ব্যবহার, অদ্ভুত অদ্ভুত, এই লোকের সবই অদ্ভুত। নীলাকে বিড়বিড় করতে দেখে তুষার কপালে ভাঁজ ফেলে নীলার কাছে গিয়ে ওর দিকে ঝুঁকে বলে, কি বিড়বিড় করছেন মিস পেতনি? অদ্ভুত। একটা শব্দ আউড়িয়ে নীলার মুখ ঝাপটা মেরে চলে যায়। নীলা যেতে তুষার মিথিলার থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরোয়। নীলা কেন এসেছে মিথিলা বুঝতে পারছে না। এই মেয়ের হঠাৎ এখানে আসার কারণ কেউ তো ওকে বলেনি। ডেকেছিলি কেন? ইয়াশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছিল। তুষারকে দেখে সেটা ফেলে দেয়। তুষারের দিকে এগিয়ে গিয়ে বলে, এসেছিস তাহলে? আমি তো ভেবেছিলাম মিথিলার রুম থেকে বেরোবি না। মানে যে হারে গল্প করছিল দুজন, ভাবলাম আসবি না হয়তো। ফালতু ভাবনা তোর। আমি মানুষটা যে ফালতু ইয়ার। কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? মিথিলার পেছন ছেড়ে দে। তুষার আন্দাজ করেছিল ইয়াশ এরকম কিছু বলবে, তাই হলো। তুষার একটু চমকে যাওয়ার নাটক করে বলে, মিথিলার পিছু ছেড়ে দিব মানে? মানে দেখ, আমি জানি তুই মিথিলাকে লাইক করিস, তাই বলছি ওর পেছন ছেড়ে দে। জানিস যখন মিথিলাকে লাইক করি, তখন বন্ধু হিসেবে তোর বোনটার সাথে আমার একটু প্রেমও তো করাই দিতে পারিস। তা না করে তুই দেখি নিজেও প্রেম করবি না, আমাকেও করতে দিবি না। স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর জন্যই বলছি মিথিলার পিছু ছেড়ে দেওয়ার কথা। আর মিথিলা আমার কোনো বোন না, একদম বোন বলবি না। তাহলে কি ওকে তোর বউ বলবো? ভালোবাসিস মিথিলাকে? হ্যাঁ ভালোবাসি আমার মিথুকে। ওর দিকে কারো নজর আমার সহ্য হয় না, তোরও না। একদম আমার মিথুকে আমার থেকে কাটতে আসবে না তুই। আমি কিন্তু তোকেও ছেড়ে কথা বলবো না। ইয়াশ মুখ ঘুরিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে কথাগুলো বলে। তুষার ইয়াশের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে রুম থেকে বেরিয়ে যায়। প্রিয় সম্বোধনের জায়গাটা না হয় খালিই রাখলাম। আপাতত অনেক নাম আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি আজকে সম্বোধন করব না। আজকাল আপনি কিন্তু আমায় বড্ড জ্বালাচ্ছেন। আমি আপনার উপর ঢের রেগে আছি। আজ 2 দিন হলো আপনার কোনো দর্শন নেই। আমাবস্যার চাঁদ হয়ে গেছেন। আপনার এই ক্ষুদ্র মনের প্রেয়সী প্রচুর অভিমান করে আছে আপনার উপর। ভাঙাবেন না আপনার এই প্রেয়সীর অভিমান? রুম থেকে কি আজও বের হবেন না? কি হয়েছে আপনার বলুন তো? নিজেকে এমন ঘরবন্দি কেন করেছেন? এবার কিন্তু আমার সত্যি প্রচুর কান্না পাচ্ছে। আপনি যদি আজকে বের না হন, আপনাকে আমি যদি আজকে না দেখতে পাই, তাহলে কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যাবে বাড়িতে। খুব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আমার থেকে। এই চিঠি পড়ার পরও যদি দরজা না খোলেন, তাহলে খারাপ হয়ে যাবে। আমি অপেক্ষায় থাকবো। ইতি আপনার অভিমানী। ইফা দরজার নিচে ফাঁক দিয়ে চিঠিটা আকাশের রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে এসেছে। আজ 2 দিন হচ্ছে আকাশ ইফার সাথে কথা বলা তো দূর, একবার ওর সামনে এসে মুখদর্শন পর্যন্ত করেননি। কেন এমন করছে জানা নেই ইফার, তবে ওর প্রচুর কষ্ট হচ্ছে। আকাশকে এক পলক দেখার জন্য হৃদয় ছটফট করছে। অনেকক্ষণ হয়েছে চিঠিটা দিয়েছে। ইফা এবার আকাশের রুমের দিকে চরণ ফেলায়। রুমের সামনে গিয়ে দেখলো রুমের দরজা ভেজানো। হালকা হাতে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দরজা খুলতে ইফা রুমের ভিতরে ঢুকে। রুমটা ঘুটঘুটে অন্ধকার বানিয়ে রেখেছে। রুমের জানালা, দরজা, লাইট সব বন্ধ। হাতড়িয়ে সুইচ বোর্ড খুঁজে ও লাইট জ্বালায় রুমে। লাইট জ্বালাতে দেখে আকাশ বিছানার উপর হয়ে শুয়ে আছে।
ইফা গিয়ে আকাশের পাশে বসলো, নরম তুলতুলে হাত গলিয়ে দিল আকাশের অবিন্যস্ত চুলে। আকাশ নড়ে চড়ে উঠল খানিকটা, একটু পর মাথা তুলে ইফার দিকে তাকিয়ে আবারও মাথা বালিশে নামিয়ে চোখ বন্ধ করে নেয়। আকাশের চোখ দেখে ইফা আটকে উঠে, চোখ দুটো ফুলে আছে, চোখের সাদা অংশ লাল হয়ে আছে। ইফা আতঙ্কিত গলায় বলে, কি হয়েছে আপনার? চোখ মুখ এমন ফোলা কেন আপনার? বলুন না। কিছুই হয়নি আমার। তুই আজকাল আমাকে হুমকি দিচ্ছিস শিপা পাখি? আপনি দুদিন ধরে ঘর বন্দি কেন আছেন? রাতে খাবার খেতেও নিচে নামেননি, কেন এমন করছেন? কেন এই লুকোচুরি? আকাশ বালিশে মাথা রেখে মৃদু হেসে বলে, বুঝবি না তুই? কেন বুঝবো না? আমি পিচ্ছি নই যে বুঝবো না। আকাশ মাথা তুলে সংকীর্ণ দৃষ্টিতে তাকায় ইফার দিকে, ব্যঙ্গ করে বলে ওঠে, আমি পিচ্ছি নই। খুব বড় হয়ে গেছিস তাই না? হ্যাঁ, পেকে বুড়ি হয়ে গেছিস। হ্যাঁ, এবার আপনি ফালতু কথা বাদ দিন, বলুন কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা করেছেন কেন? ইফার কাতর কণ্ঠ। আকাশ এবার বালিশ থেকে মাথা উঠে ইফার কোলের উপর মাথাটা রাখে, খানিকটা কেঁপে ওঠে ইফা। আকাশ দুই হাতে ইফার কোমর জড়িয়ে মায়া ভরা কণ্ঠে মিহিসরে বলে, একটু মাথাটা হাত বুলিয়ে দিবি? ইফা আকাশের দিকে তাকিয়ে ওর চুলের ভিতরে হাত গুলিয়ে চুলগুলো টেনে দিতে থাকে। আকাশ চোখ বন্ধ করে নেয়, কিছুক্ষণ পর বলল, তোকে না এই মুহূর্তে বউ বউ মনে হচ্ছে রে, আকাশের বউ। ইফার হাত থেমে যায় আকাশের কথা শুনে। কিছুক্ষণ নীরব বসে থেকে লজ্জা মিশ্রিত হাসে। আকাশ পুনরায় কোমল কণ্ঠে বলে উঠল, আমার অভিমানের অভিমানটা কিভাবে ভাঙাবো এখন? আমার প্রশ্নগুলোর উত্তর দিন, তাতেই হবে। কি প্রশ্ন করবেন করুন মহারানী। এই প্রজা আপনার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি প্রজা হলে আমার মহারাজা কি? আকাশ চোখ ছোট ছোট করে বলে, এটা তোর প্রশ্ন? তাহলে বলবো আমি তোর সব। দুদিন ধরে আমাকে এড়িয়ে কেন চলছেন? ঘর বন্দি হয়ে আছেন কেন? ভালো লাগছে না তাই। চোখ মুখের এই অবস্থা কেন? এমনি। আপনি কি কেঁদেছেন? জানি না। একটা উত্তরও ইফার পছন্দ হলো না, সব ফালতু উত্তর, কোনো যথার্থতা নেই উত্তরের। ইফা রাগ দেখিয়ে বলে, মজা করছেন আপনি আমার সাথে? মিথ্যা কেন বলছেন? জানেন না এমনি এগুলো কোনো উত্তর হলো? এত রাগ দেখাস না তো, দুদিন বাদে তো চলেই যাব, তখন কাকে রাগ দেখাবি? হ্যাঁ, তার থেকে এই 2 দিন একটু বেশি বেশি করে ভালোবাসা আমাকে। ইফা বক বক করেই যাচ্ছিল, হঠাৎ আকাশের কথাগুলো শুনে মুখের বুলি হারিয়ে যায়, অনুভূতিহীন তাকিয়ে রয় আকাশের দিকে। সকাল সকাল সবার মনটা খারাপ হয়ে যায় আকাশে চলে যাওয়ার কথা শুনে। আকাশে চলে যাওয়ার কথা শুনে আনোয়ারা হক কাঁদতে বসেছেন সেই সকাল থেকে। তিতলি হক, রুকমা হকও চোখের জল মুছছেন আঁচলের শেষ প্রান্ত দিয়ে, আবার আনোয়ারা হককেও কাঁদতে বারণ করছেন। আকাশ চলে যাওয়ার কথা বলেই উপরে নিজের রুমে এসে বসে। নিজের ব্যাগপত্র সে আজকেই গোছগাছ করে রাখছে, কালকের পরদিন রাত 9টায় ফ্লাইট। আকাশ ওর লাগেজ গুছিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা পেরিয়েছে। আকাশ নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে তখন মিনহাজ হক, ইকবাল হক, মইনুল হক খাবার খাচ্ছিলেন। আকাশ গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। আকাশকে দেখে মইনুল হক বললেন, কবে যাচ্ছ? কালকের পরের দিন। ছুটি এত তাড়াতাড়ি শেষ? তাড়াতাড়ি কোথায় বাবা, মিহুর বিয়ের 2 দিন আগে এসেছি, প্রায় 10 দিনের মতো হতে চললো। মইনুল হক নীরব রইলেন। এবার ছেলে চলে যাওয়ার কথা শুনে তারও বক্ষস্থল পড়ছে। মনে হচ্ছে এই তো সেদিন ছেলে বাড়িতে আসলো। বাবাকে চুপ থাকতে দেখে আকাশ খাওয়ায় মনোনিবেশ করলো। মিনহাজ হক, ইকবাল হক টুকিটাকি কিছু জিজ্ঞাসা করতে ও উত্তর করে। 3 ভাইয়ের খাওয়া হয়ে যেতে তারা উঠে পড়ে। আকাশ একাই বসে থেকে খেতে থাকে। কিছুক্ষণ বাদে ইফা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ওর পাশে এসে দাঁড়ায়। পাশে চেয়ার টেনে বসে আকাশের দিকে তাকায়। আকাশ ইফার দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ওকে নিরীক্ষণ করে। চোখ দুটো ফুলে আছে, কান্না করেছে। হয়তো মেয়েটা কালকে ওর চলে যাওয়ার কথা শুনে কেমন নীরব হয়ে বসেছিল। তারপর মুখে কোনো বুলি না আউড়িয়ে নিশ্চুপ হয়ে বেরিয়ে যায় ওর রুম থেকে। আকাশ ইফাকে কিছুক্ষণ দেখে নিয়ে ওকে কিছু বলতে যাবে, ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ইফা ঢকঢক করে 1 গ্লাস পানি পান করে আবার সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আকাশ উদাস চাহনিতে ইফার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। পাখির কলরব মিশিয়ে যেতে লাগলো। সারাদিন ক্লান্তির পর ব্যস্ত হয়ে তারা নিজস্ব নীড়ে ফিরছিল। ইয়াস দেখছিল খুব মনোযোগ দিয়ে সেসব। কিছু প্রশ্ন, কিছু চিন্তা তার মস্তিষ্কে বাসা বেঁধেছে, বেরোতে পারছে না সেসব থেকে। আজকাল চোখ বন্ধ করলে মিথিলার মুখটা ভেসে ওঠে। বক্ষস্থল ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় এই বুঝি কেউ মিথিলাকে ওর থেকে কেড়ে নিয়ে চলে গেল। যে ছেলেটা কাউকে ভালোবাসা তো দূরে থাক, প্রেম পর্যন্ত করেনি, সেই ছেলে কাউকে ভালোবেসে তাকে হারানোর ভয় দিনরাত তটস্থ থাকে। আশ্চর্য বিষয় বটে। মিহুর সামনে দাঁড়িয়ে আছে ইয়াস। মিহু সংকীর্ণ দৃষ্টিতে ইয়াসকে পর্যবেক্ষণ করে যাচ্ছে তখন থেকে। ইয়াসের মতিগতিও ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুই সে অনুধাবন করতে পারল না। ইয়াস তখন থেকেই নীরব।
মিহু এবার অধৈর্য হয়ে বলে উঠল। এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন কিছু না বলে? মিহুর কথায় ইয়াশ একটু নড়ে চড়ে ওঠে, কয়েকটা ফাঁকা ঢোক গিলে মাথা চুলকে বলল, আসলে কি বলতে এসেছি বলতো? কি বলতে এসেছিস? তাড়াতাড়ি বলে বিদায় হ। আসলে মিহু শোন না, ইয়াশ মিহুর হাত ধরে বিছানার উপর বসিয়ে ওপাশে বসে পড়ে। তোকে আমি একটা কথা বলতে এসেছি। সেটাই শুনতে চাচ্ছি, কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল। আসলে মিহুর দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে বলে, আসলে নকলে বাদ দিয়ে পয়েন্টে আয় বেটা। ইয়াশ মাথা নিচু করে নেয়। মিহুর হাত ধরে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, মিহু দেখ, আমি জানি আমি মিথিলাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছে। তখন জানিস আমি না বুঝতে পারিনি ওর ভালোবাসাটা, ওর মনের অনুভূতিও বুঝতে পারতাম না। মনে করতাম সব ওর মনের আবেগ। আমাকে প্রচুর জ্বালাতো। আগে ভাবতাম এই মেয়ে আমার পিছু ছাড়লে বাঁচে, মিথিলা যেন আমার পিছু ছেড়ে দেয়, তার জন্য ওকে অনেক অপমান করেছে, কিন্তু তবুও পিছু ছাড়তো না। তারপর হঠাৎ ও চুপচাপ হয়ে যায়, আমার থেকে দূরত্ব বাড়াতে থাকে। প্রথম কয়েকদিন এসব বিষয় এত ভাবিনি। প্রথমে ভাবতাম আমাকে ইগনোর করছে, আমার জন্য ভালোই হয়েছে। কিন্তু দিনকে দিন আমি বুঝতে পারছি আমি ভালো নেই মিহু। ওকে ওকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারি না। মাথার রাগ সপ্তম আসমান ছুঁয়ে, ঠিক থাকতে পারি না আমি। জানিস আমি বুঝতে পারছি মিহু, আমার মনের অনুভূতি আমি বুঝতে পারছি। আমি মিথিলাকে ভালোবেসে ফেলেছি মিহু। ওরে ইগনোর আমাকে সহ্য হচ্ছে না, ক্ষণে ক্ষণে পড়ছি আমি। কি করলে ওর আগের সে মিথিলা হয়ে যাবে বল না? আমি সে আগের মিথিলাকে ফিরে পেতে চাই মিহু। কথাগুলো এক নাগারে বলে ইয়াশ মাথা তুলে মিহুর দিকে তাকায়। মিহু ইয়াশের দিকে তাকিয়ে আছে। ইয়াশের কৌতূহলী দৃষ্টি মিহুর দিকে। মিহু কি বলবে এটা ভেবে, কিন্তু মিহু ওকে হতাশ করে বলে উঠল, তা সম্ভব না ইয়াশ। মিথিলা চাইলেও হয়তো আর সেই আগের মিথিলাই ফিরবে না। আবার অতটাও শিওর দিচ্ছি না আমি। জানিস একটা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছে থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হচ্ছে সম্মান। ফুল, চকলেট, ভালো লাগার একজোড়া চুড়ি, এসবের থেকে না মেয়েরা সম্মান জিনিসটা আশা করে বেশি। দিন শেষে প্রিয় মানুষটার কাছ থেকে একটু সম্মান পেলেই তারা অনেকটা খুশি। সেখানে তুই মিথিলাকে দিনের পর দিন অন্যদের সামনে অসম্মান করে গেছিস। ও তোকে তখনও পাগলের মতো ভালোবাসতো, এখনও বাসে। তখন ভালোবাসাটা প্রকাশ করতো, কিন্তু এখন তুই নিজেই ওর মুখটা বন্ধ করে দিয়েছিস। চুপচাপ শান্তশিষ্ট পাথর বানিয়ে দিয়েছিস মেয়েটাকে। এইটুকু বলেই মিহু থেমে লম্বা একটা শ্বাস নেয়। তারপর আবারও বলল, আমি যেটা বলবো তোর মিথিলার প্রতি দুর্বল না হওয়াটাই ঠিক ছিল। এটা বলবো না মিথিলাকে ভুলে যা, কারণ মানুষ সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটা ওই মনের এক কোণে রয়েই যায়। কিন্তু তুই যে ভুল করে ফেলেছিস ইয়াশ। পরিবারের কেউ তোদের সম্পর্ক মানবে কিনা জানি না আমি, তবে মেজে মাঝে তোদের সম্পর্ক মানবে না এটা শিওর আমি। সে অনেক আগে থেকে তার ছেলের বউ হিসেবে নীলাকে নির্বাচন করে রেখেছে। তাই বলছি যতটুকু এগিয়েছিস এখন থেমে যা। আমি চাই আমার বোনটা ভালো থাকুক, আমি চাই তুইও ভালো থাক। তাই বলছি থেমে যা এখানে, নিজের মনকে শক্ত কর। আগে তো মিথিলাকে দেখতে পারতি না, মিথিলার প্রতি আবার সেই মনোভাবটা নিয়ে আয়। ইয়াশ মনোযোগ সহকারে শুনলো কথাগুলো। কিছুক্ষণ বসে নীরবে রয়ে কিছু একটা ভাবলো। ইয়াশ মিহুর দিকে তাকিয়ে জিদ ধরে বলল, সরি মিহু, তোর কথা আমি রাখতে পারছি না। যেটা ইয়াশের একবার ভালো লেগে যায় ওটার দিক থেকে ইয়াশ নজর ওঠে না। ইউ নো না, আমি যখন বলেছি মিথিলাকে আমি ভালোবাসি, তার মানেও আমার। আর যেটা আমার সেটাতে অন্যের নজর আমি কিছুতেই সহ্য করবো না। আর তুই যেটা বললি তুই চাস মিথিলা ভালো থাকুক, অ্যাকচুয়ালি মিথিলা আমার সাথে ভালো থাকবে। আর বললি আমার বিয়ের কথা, যেখানে পাত্রই কেউ রাজি না, সেখানে আমার মায়ের মত আসে যায় না। যাই হোক, তোকে জানানোর ছিল কথাগুলো, জানিয়ে দিলাম। পরের ধাপগুলো আমি একা আগাতে পারবো। কথাগুলো বলে ইয়াশ রুম ত্যাগ করলো। মিহু তাকিয়ে রইল খোলা দরজার দিকে, হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। কাকে কি বুঝালো এতক্ষণ? আকাশ নিজের রুমে থেকে বিরক্ত হচ্ছিল, বিছানার উপর শুয়ে এপাশ ওপাশ করছিল। কিছুক্ষণ এরকম যেতে ও শোয়া থেকে উঠে বসলো। ইফাও সারাটা দিন ওর সামনে আসেনি। দুবার হয়তো ভুলবশত সামনে এসে পড়েছিল, তখন মেয়েটার চোখে মুখ দেখেছে আকাশ, ফোলা ফোলা চোখ, শুকনো মুখে সারা রাত যে কান্না করেছে বুঝেছে আকাশ। এ পর্যন্ত আকাশ কিছু বলেনি। এখন উঠে দাঁড়ালো, চরণ বাড়ালো তার প্রেয়সীর রুমের দিকে। মিহুর রুমে আছে ইফা। ইফার কাছে না যাওয়ার আরেকটা কারণ মিহু। যেহেতু মিহুর রুমে আছে সেহেতু মিহু ওর রুমে থাকবে, কিন্তু এখন মনকে মানাতে না পেরে চলে এসেছে।
রুমের দরজা খোলায়, তবু আকাশ একবার নক করলো। ভিতর থেকে ইফার কণ্ঠস্বরে ভেসে আসলো, দরজা খোলাই আছে। আকাশ ধীর পায়ে ভিতরে ঢুকলো। পুরো রুমটা একবার পর্যবেক্ষণ করে নিল। বিছানার উপর উল্টো দিক হয়ে ইফা বসে আছে। ঘরে আর কেউ নেই, কাউকেই দেখতে পেল না। মনে মনে খুশি হলো। বিছানার কাছে গিয়ে পেছন থেকে ইফাকে ডাক দিল। ইফা! আকাশের কণ্ঠ শুনে ইফা চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখেও বিছানা ছেড়ে আকাশের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে আকাশের দিকে। তাকিয়ে থাকতে ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। আকাশ ইফাকে কাঁদতে দেখেও কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইফার কান্নার বেগ বাড়তে থাকে, তবুও আকাশ কিছু বলে না, একই অঙ্গভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। ইফা আকাশকে চুপ থাকতে দেখে শক্ত করে জড়িয়ে ধরে সহসা। আকাশ চোখ বন্ধ করে নেয়, এক হাত ইফার পিঠে ও এক হাত ইফার মাথার উপরে রাখে। ইফা শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কষ্ট কেন দিচ্ছেন আমাকে? কষ্ট কেন পাচ্ছিস তুই? কান্না কেন করছিস? কান্না থামে পাগলি। আপনি যাবেন না তাহলে? আমার খুব কষ্ট হচ্ছে। কেন চলে যাবেন আপনি? কেন যাবেন? আমাকে এভাবে একা রেখে যেতে আপনার কষ্ট হবে না? তোর যতটুকু কষ্ট হচ্ছে তার থেকে 10 গুণ কষ্ট আমার হচ্ছে, জানিস? তুই কষ্টটা উগড়ে দিতে পারছিস, কিন্তু আমি তা পাচ্ছি না। তাই হয়তো বুঝতে পারছিস না আমার কষ্টটা। ইফা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে আকাশকে। বুকে মাথা ঠেকিয়ে কাতর কণ্ঠে বলে, থেকে গেলে হয় না? আকাশ ইফার মাথায় ঠোঁট ছুঁয়ে ওর কপালে কপাল ঠেকায়, চোখে চোখ রেখে বলে, যেতে হবে আমায় ইফা। আমার স্বপ্ন পূরণের জন্য যেতে হবে। আমার স্টাডি শেষ হোক, আমার স্বপ্নটা পূরণ হোক, তখন আর এক মুহূর্ত দেরি করব না। ছুটতে চলে আসব আমার ইফুরানির কাছে, আমার হৃদরানির কাছে। তারপরে এই মেয়েটাকে লাল টুকটুকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসবো। কোথাও যাব না আর আমার বউটাকে রেখে। বাইরে দরজার সামনে দাঁড়িয়ে সবটাই দেখলো মিহু। রুমের ভিতরে না ঢুকে নীরবে প্রস্থান করলো সেখান থেকে। পরদিন আকাশ ইফাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। মেয়েটা রাত থেকে মুখ ভার করে রেখেছে। আকাশের প্রচুর গিল্টি ফিল হচ্ছে ইফার মুখের দিকে তাকাতে। সকালে নাস্তা খেয়ে আকাশ ইফাকে নিয়ে বেরিয়ে পড়েছে। এখন মেয়েটার একটু মন ভালো হলে হয়। আকাশ আর ইফা রিকশায় বসেছিল। ইফার মুখ থমথমে। আকাশ ইফার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলে, এভাবে মুখ গোমড়া করে রাখলে আমার কষ্ট হয় ইফা। তাকিয়েন না আমার দিকে, তাহলে আর কষ্ট হবে না। তোর দিকে না তাকিয়ে যে আমি থাকতে পারি না। সত্যি পারেন না? ইফা আকাশের দিকে প্রশ্নের চাহনি নিয়ে ফিরে তাকালো। আকাশ ইফার চোখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে ওর জন্যই মেয়েটা কষ্ট পাচ্ছে। এখানে ওরই বাকি করার আছে। চাইলেই তো ও আর দেশে থাকতে পারবে না। ওর তো নিজের স্বপ্ন পূরণ করতে হবে, না হলে ওর পাশে বসা মানবীটিকে যে ও নিজের করে পাবে না। আকাশকে মুখ ঘুরিয়ে চুপ থাকতে দেখে ইফা তাচ্ছিল্য হেসে বলে, আপনি আমাকে সত্যি ভালো আকাশ থমথমে মুখে ইফার পানে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, মামা রিক্সা থামান। রিকশাওয়ালা রিকশা থামাতেই আকাশ নেমে দাঁড়ায়। ভাড়া মিটিয়ে সামনের দিকে হাঁটা দেয়। ইফা আকাশের কর্মকাণ্ড দেখে আশ্চর্য। ওকে রেখে কিভাবে চলে যাচ্ছে। ইফা রিকশা থেকে নেমে দৌড়ে আকাশের কাছে পৌঁছালো। আকাশের পাশে পাশে হাঁটতে লাগলো। আকাশ কোনো কথাই বলল না। অনেকক্ষণ পেরিয়ে যেতেও দুজনে হাঁটতেই আছে। ইফার এবার পা লেগে যায়। থেমে গিয়ে ক্লান্ত স্বরে হাঁপাতে হাঁপাতে বলে, এভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? প্লিজ থামুন না, হাঁটতে পারছি না আমি আর। আকাশ থামে না। একটু এগিয়ে যেতে একটা পার্ক দেখতে পায়। সোজা পার্কের ভিতর গিয়ে একটা বেঞ্চের উপর বসে পড়ে। কয়েক মিনিট যেতে ইফা হাঁপাতে হাঁপাতে এসে ওর পাশ ঘেঁষে বসে পড়ে। আকাশ তবুও তাকায় না। ইফার এবার একটু কষ্ট লাগে। কালকে চলে যাবে, আর আজকে ওকে এভাবে অবহেলা করছে। চলে গেলে তো ওকে বোধহয় ভুলেই যাবে। ইফা এবার মাথা নিচু করে মিহিস্বরে জিজ্ঞাসা করে, বিদেশ চলে গেলে আমাকে ভুলে যাবেন তাই না? ওখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে। ইফার পুরো কথা শেষ করবার আগেই আকাশ ইফার দিকে ঘুরে ওর দুই বাহু চেপে ধরে রাগে দাঁত কিরমির করে বলে, এই আকাশ শুধু তোকে ভালোবেসে শুনেছিস, অনেক আগে থেকে ভালোবাসে। আর যেদিন থেকে আমি জানতে পেরেছি আমি তোকে ভালোবাসি, সেদিনই এই আমিটাকে তোর নামে লিখে দিয়েছি। এই আকাশ হলে তোরই হবে, না হলে আর কারো হবে না। মাথা ঢুকিয়ে রাখ। আর আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করে একদম ঠিক করিসনি, একদম ঠিক করিসনি তুই ইফা। আকাশ ইফার বাহু ছেড়ে উঠে দাঁড়ায়। ওর পাশ থেকে উঠে সামনে কয়েক কদম ফেলে একটা পুকুরের পাশে গিয়ে বসে এই পাশ থেকে কংক্রিট উঠিয়ে পুকুরে ঢিল ছুটতে থাকে। ইফা নিশ্চুপ হয়ে বেঞ্চের উপরে কিছুক্ষণ বসে রইল। মন খারাপ করেও ধীর পায়ে আকাশের পাশে গিয়ে বসে। আকাশের কাঁধে মাথা রেখে একটা হাত আঁকড়ে ধরে। আকাশ ছাড়িয়ে নিতে চাইলে আর একটু শক্ত করে ধরে রাখে। অতঃপর নদীর খোলা হয়ে যাওয়া পানির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, সরি। আকাশ নিশ্চুপ। তার ওই ছোট ছোট চোখ দুটির দৃষ্টি পুকুরের মাঝে।
স্থির রয়েছে। ইফা কিয়ৎক্ষণ অপেক্ষা করলো আকাশের জবাবে। আকাশকে কোনো জবাব দিতে না দেখে ইফা হতাশ হয়। আকাশের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আকাশের মুখটা ওর দিকে ঘুরিয়ে নেয়। আকাশের চোখে চোখ রেখে আহত কণ্ঠে বলে, কথা বলবেন না? আকাশ এবারও নীরব নিশ্চুপ। কোমল অন্তর এবার ভাঙল। জল গড়িয়ে পড়ল অক্ষিতার কার্নিশ বেয়ে। আকাশকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি আপনাকে, শুনছেন? ভালোবাসি। এরকম কেন করছেন? আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছেন আপনি? বলুন। তুই কষ্ট পেলে যতটা না কষ্ট পাস তার থেকে শতগুণ কষ্ট আমার এই বক্ষস্থলের বাপাসটায় হয়। তোকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। তাহলে কেন চলে যাচ্ছেন? থেকে যান না। আকাশ হতাশ শ্বাস ছাড়ে। মেয়েটার মুখে কালকে থেকে একটা বুলি বের হচ্ছে। চলে কেন যাচ্ছেন? থেকে যান। আকাশের যদি থেকে যাওয়ার 1% চান্স থাকতো তাহলেও হয়তো থেকে যেত, কিন্তু ওর হিটলার শ্বশুর তাও রাখেনি। তার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাহলে মেয়েকে ছেলের হাতে তুলে দিবেন, না হলে না। আকাশকে আবার নীরব রইতে দেখে ইফা আকাশের বুক থেকে মাথা উঠে অভিমান মিশ্রিত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।